নিজে পাঠাইছে 4 তারিখ সিআরবি মোড়ে পানি দিছে উনি পরীক্ষা 100% মামলা আছে। মামলা যদি থাকে আপনাদের খুঁজি জানাই। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সাক্ষাৎ এবং সেই সাক্ষাৎকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। 14 এপ্রিল দুপুরে নগরে কাটুলি এলাকায় সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসভবনে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে শুরু হওয়া এই ঘটনাটি মুহূর্তেই রূপ নেয় জনতার প্রশ্নবাণ আর রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাত আব্দুল্লাহর আগমনের খবর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। কিছুক্ষণের মধ্যে একদল ব্যক্তি মঞ্জুর আলমের বাসার সামনে জড়ো হন। তারা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয়ে পরিচিত করে তুলে এবং সরাসরি প্রশ্ন ছুড়ে দেন এনসিপি নেতার উদ্দেশ্যে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ভিডিওতে দেখা যায়, বাসা থেকে বের হওয়ার সময় হাসনাতকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। পরিবেশে স্পষ্ট উত্তেজনা। ভিডিও ফুটেজে আরো দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে হাসনাত আব্দুল্লাহ বারবার হাত নেড়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান। তার কণ্ঠে ছিল সংযম, কিন্তু চারপাশে প্রশ্নের চাপ ছিল স্পষ্ট। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে বিক্ষুব্ধদের সরে যাওয়ার অনুরোধ জানান, যার ফলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে। এই ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে নানা আলোচনা, বিশ্লেষণ ও জল্পনা। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সংসদ সদস্যের এমন একটি ব্যক্তিগত সফর কেন এতটা জনদৃষ্টি আকর্ষণ করল? আবার কেউ কেউ মনে করছেন এর পিছনে রয়েছে আসন্ন স্থানীয় রাজনীতির সূক্ষ্ম সমীকরণ। এনসিপি চট্টগ্রাম মহানগরের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রেদওয়ান হৃদয় সাংবাদিকদের জানান, হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত কাজেই চট্টগ্রামে এসেছিলেন এবং সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে তার বাসায় যান। তিনি দাবি করেন, এই সাক্ষাৎকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে মঞ্জুর আলম নিজেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখানোর চেষ্টা করেন। গণমাধ্যমকে তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন, পরে আমার বাসায় বেড়াতে আসেন। এখানে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়নি। তার এই বক্তব্য কিছুটা ধোঁয়াশা তৈরি করলেও রাজনৈতিক বিশ্লেষকদের সন্দেহ পুরোপুরি দূর করতে পারেনি। কারণ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে পারেন মঞ্জুর আলম। সেই প্রেক্ষাপটে এনসিপির একজন প্রভাবশালী নেতার তার বাসায় যাওয়া স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে রয়েছে ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। রাতেই এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটির একটি ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, মঞ্জুর আলম ও হাসনাত আব্দুল্লাহর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এই বক্তব্য আবারও ঘটনাটিকে নতুন মাত্রা দেয় এবং রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তোলে। উল্লেখ্য, মঞ্জুর আলম 2010 সালে বিএনপি সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন। তবে পরবর্তীতে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয়তা হারান এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। এখন আবার তার সম্ভাব্য প্রার্থী হওয়ার গুঞ্জন এবং সেই প্রেক্ষাপটে এই বৈঠক, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই রহস্যময় হয়ে উঠেছে। ঘটনার দিন বাসার সামনে উপস্থিত সাধারণ মানুষের আচরণও বিশেষভাবে নজর কেড়েছে। তারা যে কেবল কৌতূহলী ছিলেন তা নয়, বরং তাদের প্রশ্নে ছিল রাজনৈতিক সচেতনতার ছাপ। এটি ইঙ্গিত দেয় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ঘটনাগুলো এখন আর নিছক নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষও সরাসরি জবাবদিহি দাবি করতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সড়কের নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে মারধর ও বাস নিয়ে তাড়া করার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় ঠিকাদার লোকমান হোসেনের ব্যবস্থাপক ফোরকান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা করেন। মামলায় মেসার্স লোকমান হোসেনের স্বত্বাধিকারী লোকমান হোসেন, তার গাড়ি চালক বিলাল হোসেন সহ অজ্ঞাতনামা আরও 3-4 জনকে আসামি করা হয়েছে। উপজেলা এলজিডি সূত্রে জানা গেছে, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় 14,64,00,000 টাকা ব্যয়ের এই সড়কটি ওই প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ করেছিলেন ঠিকাদার লোকমান হোসেন, কিন্তু কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে এলাকাবাসীর বাধার মুখে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও ঠিকাদার অফিসকে না জানিয়ে রাতের আধারে কাজ চালিয়ে যাচ্ছিলেন। মামলার এজাহার অনুযায়ী সোমবার দুপুরে প্রকৌশলীদের একটি দল সড়কটি পরিদর্শনে গিয়ে কাজের অনিয়মের প্রমাণ পায়
এ বিষয়ে ঠিকাদার লোকমানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সরকারি কাজে বাধা দেন এবং প্রকৌশলীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ঠিকাদার, তার চালক ও সহযোগীরা মিলে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামকে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। সহকর্মীরা তাকে বাঁচাতে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে তাদের ধাওয়া করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ঠিকাদার লোকমান হোসেন প্রকৌশলীকে গালিগালাজ করছেন এবং বাঁশ হাতে নিয়ে তাকে তাড়া করছেন। প্রাণ ভয়ে ওই প্রকৌশলীকে দৌড়ে পালাতে দেখা যায়। নিজের প্রিয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না, এমন কঠোর প্রতিজ্ঞা করেছিলেন কিশোরগঞ্জের ৮০ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া। অবশেষে দীর্ঘ ১৭ বছরে সেই অপেক্ষার অবসান ঘটেছে। পহেলা বৈশাখ বিকেলে ইনু মিয়ার মুখে নিজ হাতে ভাত তুলে দিয়ে তার প্রতিজ্ঞা ভাঙ্গান সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বাসিন্দা ইনু মিয়া একজন একনিষ্ঠ বিএনপি সমর্থক। ২০০৮ সালে নির্বাচনে ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হওয়ার পর তিনি এই অনশন শুরু করেন। দীর্ঘ ১.৫ যুগ ধরে তিনি ভাত স্পর্শ করেননি। এই দীর্ঘ সময় কলা, রুটি, বিস্কুট সহ শুকনা খাবার খেয়ে কোনো মতে জীবন ধারণ করেছেন। ইনু মিয়ার এই ত্যাগের কথা এলাকায় মুখে মুখে প্রচলিত ছিল। মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে ইনু মিয়ার বাড়িতে হাজির হন। সেখানে তিনি প্রিয় নেতার হাত থেকে হাস্যোজ্জ্বল মুখে ভাত গ্রহণ করেন। প্রতিমন্ত্রীকে বলেন, দলকে ভালোবেসে ইনু মিয়া যে ত্যাগ স্বীকার করেছেন তা অনন্য। তার এই প্রতীকী প্রতিবাদ আমাদের অনুপ্রাণিত করে। এ সময় প্রতিমন্ত্রী ইনু মিয়াকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হয় এবং বয়স্ক ভাতার কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পেশায় একসময় কৃষি শ্রমিক থাকলেও বর্তমানে বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে এই গ্রীষ্মে আবারও আসছে এল নিনো। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি অস্বাভাবিকভাবে শক্তিশালী হতে পারে। সুপার এল নিনো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি হলে আগামী বছর বিশ্বের তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ বাড়তে পারে। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাংশে সমুদ্রের উপরিভাগের পানি স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে উঠলে তাকে এল নিনো বলা হয়। এ অবস্থায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 0.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। এই উষ্ণতা বিশ্বের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আনে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এই অবস্থা সাধারণত উত্তর গোলার্ধের বসন্তে শুরু হয় এবং ৩ থেকে ৭ বছর পর পর বদলায়। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা ৬২%। সুপার এল নিনো বলতে বোঝানো হয় যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। ১৯৫০ সালের পর থেকে এটি মাত্র কয়েকবার ঘটেছে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি এই সপ্তাহে লিখেছেন, ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এল নিনো ঘটনার বাস্তব সম্ভাবনা আছে। মিয়ামি বিশ্ববিদ্যালয়ের ডক্টর এনডি হ্যাজেলটন বলেছেন, সব মডেল ও পর্যবেক্ষণ একই দিকে ইঙ্গিত করছে এটি হবে অত্যন্ত শক্তিশালী এল নিনো, যা এবছর বিশ্বের জলবায়ুতে বড় প্রভাব ফেলবে। ক্লাইমেট সেন্ট্রালের জলবায়ু বিজ্ঞানী টম ডি লিবার্ডো বলেছেন, এটি নিশ্চিত নয়, তবে এল নিনোর জন্য দরকারি সব উপাদান এখন আছে। তিনি জানান, ঝুঁকি এতটাই বেশি যে উদ্বিগ্ন হওয়া দরকার।